ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ, রাজধানীতে বিদ্যুৎ স্পর্শে ৩ জনের মৃত্যু। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব, ১৯ জেলায় বিদ্যুৎহীন ২.৫ কোটি মানুষ, ২৫,০০০ মোবাইল টাওয়ার বন্ধ। জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, হরিণ, বানর, বাঘ সহ বন্যপ্রাণীর ব্যাপক প্রাণহানির আশঙ্কা। রিমালের প্রভাবে অতিবৃষ্টিতে পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চরী মজিদ তমা এবং আমি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবরে। রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে বিদ্যুৎ স্পর্শে 2 নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে খিলগাঁও এবং যাত্রাবাড়ি এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানায়, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানি পেরিয়ে যাচ্ছিলেন ৪৫ বছর বয়সী মরিয়ম বেগম। এ সময় বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি গ্যারেজে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন 25 বছর বয়সী রাকিব। এছাড়া যাত্রাবাড়িতে লিজা আক্তার নামের এক নারী বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। সংবাদ পেয়ে আমরা বিদ্যুৎ ডেস্ককে খবর দিই, ওনাদের লোকজন আসে, পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে এসে মৃত ঘোষণা করে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। 999 কল করছি, পরে আধা ঘন্টার ভিতর কোনো রেসপন্স ছিল না, কিছু না। তারপরে ওই জায়গার লোকেরা ধরে আর কি একটু সাইডে নিয়েছে, পরে আমরা হসপিটাল নিয়ে আসতে যা খিদমার পরে মারা গেছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় 2 দিন ধরে টানা বৃষ্টির পর সকাল থেকে কিছুটা কমে এসেছে, তবে এখনও আকাশ মেঘলা, সেই সাথে বইছে ঝোড়ো হাওয়াও। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে গতকাল বৃষ্টিতে মিরপুর, যাত্রাবাড়ি, গ্রিন রোড সহ অনেক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়ে রাজধানীবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েন চাকরিজীবী ও শিক্ষার্থীরা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মেট্রো রেলের সিগন্যালে ত্রুটি দেখা দেয়, চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। জলাবদ্ধতায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এমন দুর্ভোগ রাজধানীতে। কাজীপাড়া শেওড়াপাড়া রাস্তার পানি নামাতে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ দেখা যায়নি। মধুবাগের পানি সরাতে সোমবার রাত 11টা পর্যন্ত চেষ্টা চালায় কর্পোরেশনের কয়েকজন কর্মী, যদিও তাতে খুব একটা সুফল মেলেনি। দিনভর টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড প্রধান সড়কে পানি জমে যায়। হঠাৎ বিকল হয় যানবাহন, বৃষ্টিতে ভিজেই অনেককে যেতে হয় কর্মস্থলে। চরম দুর্ভোগে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা। সবাই মিলে পরীক্ষা দিতে অনেক ভালো লাগে, তো পরীক্ষা তো মিস করা যায় না, নাম্বার থাকবে এর জন্য। মোহাম্মদপুর যাওয়ার সময় দেখি যে রাস্তার 2-4 জায়গায় ডাল ভেঙে পড়ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মেট্রো রেলের সিগন্যালে ত্রুটি দেখা দেয়, কয়েক ঘন্টা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে যাত্রীরা। আবহাওয়া অফিস বলছে, সোমবার দিনের 12 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 143 মিলিমিটার। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে। মঙ্গলবার, কালকে, পরশুদিন একদম ফেয়ার ওয়েদার অলমোস্ট। ঝড়ের কারণে রাজধানীতে অনেক সড়কে ভেঙে পড়ে গাছ, ফলে ব্যাহত হয় যানবাহন চলাচল। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলের জেলাগুলোর বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন 2.5 কোটি মানুষ। ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এদিকে বিদ্যুৎ না থাকায় সারা দেশে প্রায় 25,000 মোবাইল ফোন টাওয়ার বন্ধ রয়েছে। এতে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। লক্ষ্মীপুরে রোববার মধ্যরাত থেকে জেলার কোথাও বিদ্যুৎ নেই। বিদ্যুৎ কখন স্বাভাবিক হবে তা বলতে পারছে না বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্কও। এদিকে লক্ষ্মীপুর রামগতি সড়কে রাস্তার উপর গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাছ সরিয়ে সোমবার দুপুর নাগাদ যোগাযোগ স্বাভাবিক হয়।
বাগেরহাটে রোববার বিকেল পর্যন্ত প্রায় 5 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শরীয়তপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রায় 3,65,000 গ্রাহক বিচ্ছিন্ন রয়েছে। কারেন্ট চলে গেছে 11টার দিকে, সেই পরের থেকে তার বাইরে নামই নেই, পানি আসে একবারে সব ভাসাই লই। ঝড়টা থামলেই আমাদের লোকবল ফিল্ডে যাবেন এবং অতি দ্রুততার সাথে লাইন চালু করে আমাদের সম্মানিত গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সম্পূর্ণ লাইন পরিদর্শন করে এর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। রোববার দুপুর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরা। ঝালকাঠিতে কয়েকটি সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছ সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। পটুয়াখালী ও পিরোজপুরে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকার জনগণ। আমার ঘরদুয়ারের মধ্যে ঢুকতে পারিনি, আমি গাছের লেগে সব ভাঙ্গি চুরি আমার সব তুসনাস হয়ে গেছে ঘরদুয়ার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে প্রায় 25,000 মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ফলে মোবাইল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। যে টাওয়ারগুলো ডাউন হয়ে গেছে ঘূর্ণিঝড়ের জন্য, সেইগুলো পুনঃ আবার আপ করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য আমাদের প্রচেষ্টা চলতেছে। অপারেটরদের মাধ্যমে চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি আবার এটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায়। এছাড়া বরিশাল, ভোলা, বরগুনা, মাদারীপুর সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরগুনায় পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবা। বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি সড়কে গাছ পড়ে বন্ধ রয়েছে যান চলাচল। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, রিমাল যে তাণ্ডব চালিয়েছে তার কি ছাপ এখন দেখতে পাচ্ছেন? আর বিদ্যুৎ না থাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা বা মোবাইল নেটওয়ার্কে আসলে কি সমস্যা দেখা যাচ্ছে, তার কি পরিস্থিতি জানাবেন? আসলে বিগত দিনে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে সেগুলোর স্থায়িত্ব আসলে এতটা ছিল না। আসলে রিমেলের প্রভাবে আসলে বরগুনা উপকূলীয় জেলা এবং সমুদ্র থেকে যে বাতাসের তোড়টা কিন্তু এই জেলায় বেশি 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 লেগেছে মূলত। এ কারণে আসলে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে 3,337টি ঘর আসলে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী, এবং 13,034টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। এবং উপকূলের যে বেশ কিছু বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধের প্রায় 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু বেড়িবাঁধ উপচে আসলে লোকালয়ে পানি প্রবেশ করেছে, যে কারণে আসলে 300 গ্রাম যে সাগরের পানিতে আসলে প্লাবিত হয়েছে। এবং এ কারণে আসলে উপজেলার মানে এই জেলায় প্রায় 4,157 হেক্টর মাছ আসলে ভেসে গিয়েছে, তার মধ্যে পুকুর, ঘের এবং উন্মুক্ত জলাশয় রয়েছে। এখানকার মাছগুলো আসলে ভেসে গিয়েছে। আর আমি যদি আপনাকে আরেকটু জানাই যে বিদ্যুৎ বিভাগের ক্ষতিটাও কিন্তু কম নয়। যেখানে বিদ্যুৎ বিভাগ থেকে প্রাথমিক যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে 900 খুঁটি বিদ্যুতের খুঁটি সেটা পড়ে গিয়েছে এবং 250টির মতো খুঁটি ভেঙে গিয়েছে। এবং তারা আরো বলছে যে 1200-র মতো স্পটে আসলে গাছ পড়ে বিদ্যুতের তার হেলে রয়েছে এবং 950টির মতো স্পটে আসলে বিদ্যুতের তার সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছে, যা আসলে কবে নাগাদ ওনারা সমাধান করতে পারবে এবং এই বিদ্যুতের তার সংযুক্ত করে বিদ্যুৎ দিতে পারবে, যেটা এখন পর্যন্ত স্পষ্ট ধারণা ওনারা দিতে পারছে না। ওনারা বলছে যে আজকে সারা দিনও আসলে ওনারা এগুলা নিয়ে মাঠে কাজ করবে এবং তারপরে এবং চূড়ান্ত কতদিনের ভিতরে তারা এই সমস্যার সমাধান করতে পারবে সেটা আমাদেরকে জানাতে পারবে। এবং সব মিলিয়ে আসলে জেলায় যে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব ছিল, তাতে কিন্তু প্রায় 2,31,000 মানুষ বন্যা দুর্গত হয়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে বরগুনার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, গত রাতের যে জোয়ার ছিল সেই নিচু অর্থাৎ যেগুলো বেড়িবাঁধের বাইরে যেসব অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু গত রাত্রেও আসলে পানি উঠেছে। তো পানি ওঠার কারণে এই সব অঞ্চলের যে মানুষগুলো বসবাস করছেন, তাদের রান্না করতে না পেরে আসলে তাদের খাবার দাবারে আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেখান থেকে ওনাদের দেখা যাচ্ছে যে ওনারা বাধ্য হয়ে আসলে আত্মীয় স্বজনের বাসায়, যারা আসলে বেড়িবাঁধের যেসব বেড়িবাঁধের ভিতরে যেসব বাড়িঘর আত্মীয় স্বজন রয়েছে, তাদের ওখানে গিয়ে ওনারা আশ্রয় নিয়েছেন। আসলে এমনটা ওনারা জানিয়েছে। আসলে যেই ক্ষতি আসলে বরগুনায় হয়েছে, এই ক্ষতি কাটিয়ে উঠতে আসলে আনুমানিক কতদিন লাগবে, এখানকার মানুষ কতদিন এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে, তা এক প্রকার আসলে ওনারা বলতে পারছেন না। তবে আমি একটু জানিয়ে রাখি যে
এই উপকূলের মানুষের সব থেকে যে বেশি যেটা দাবি সেটা হলো বেড়িবাঁধ। আপনি জানেন যে সাগর উপকূলের জেলা বরগুনা, এই জেলার মধ্য দিয়ে 3টি বড় নদী প্রবাহিত হয়েছে, পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এবং যে কারণে এখানে আসলে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। যে বেড়িবাঁধগুলো এখন থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে নির্মাণ করা হয়েছে, এবং প্রত্যেক বছর বৃষ্টির কারণে আসলে বেড়িবাঁধগুলো ধুয়ে ধুয়ে নিচু হয়ে যাচ্ছে, এবং যে কারণে কিন্তু এই বন্যার যে পানি এই বছর আসলে বেড়িবাঁধ উপচে আসলে ভিতরে পানি ঢুকেছে। তো সেক্ষেত্রে এখানকার মানুষের দাবি যে এখানকার ত্রাণের থেকেও এখানকার মানুষের বড় দাবি যে প্রত্যেক বছর যাতে তারা এই বন্যার পানিতে না ভিজে, তাদের দাবি স্থায়ী টেকসই বেড়িবাঁধ, এবং সেটাই আসলে যুক্তিসঙ্গত। বরগুনা থেকে রিমাল পরবর্তী বিপর্যয় পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলেই দুশ্চিন্তা শুরু হয় পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী তীর ও আশেপাশের বাসিন্দাদের। নদীর বাঁধ উপচে বা ভেঙে পানি ঢুকে পড়ে গ্রামে। স্থানীয়রা জানাচ্ছেন, সিডরের পর অনেক জায়গায় সংস্কার কাজ হলেও হাজিপাড়া থেকে কলাপাড়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ 26 কিলোমিটার বাঁধে আর হাত দেয়নি পানি উন্নয়ন বোর্ড। তাই ঘূর্ণিঝড় রিমালে পানির তোড়ে কয়েক জায়গায় ভেঙে গেছে এই বাঁধ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহিরপুর, দৌলতপুর, লস্করপুর গ্রামের পশ্চিমে বয়ে গেছে আন্ধারমানিক নদী। এই নদীর পাশের 26 কিলোমিটার বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট ক্ষতিগ্রস্ত। এর মধ্যে তাহিরপুর ও দৌলতপুরের খেয়াঘাটের পয়েন্ট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ভোগান্তি হয় এসব এলাকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড়ের খবর পেলেই দেখা দেয় আতঙ্ক। রিমালেও নির্ঘুম রাত কাটিয়েছেন তারা। সেই আন্ধারমানিক নদীর পাশ দিয়ে একটি বেড়িবাঁধ রয়েছে, এবং সেই বেড়িবাঁধের বেশ কয়েকটি জায়গায় ক্ষতিগ্রস্ত রয়েছে। এই আন্ধারমানিক নদীর তীরে যারা বসবাস করতেন, অর্থাৎ কূলে যারা বসবাস করতেন, তারা ইতিমধ্যেই বিভিন্ন নিরাপদ আশ্রয় সরে গিয়েছেন। এবারের ঘূর্ণিঝড়ে তাহিরপুর গ্রামে ক্ষতিগ্রস্ত অন্তত 100 ঘর বাড়ি। বাঁধ ভেঙে ও উপচে পানি ঢুকছে গ্রামে। অফিস থেকে এটা করবে, এটা তো করে না। তো এরা যদি মূল্যায়ন করতে তো অফিসটা করতে পারতে, এত করে না। মেম্বার চেয়ারম্যানের কাছে এটা জানানো। সিডরের পর মনে করেন এই সংস্কার করা হয় না, বিভিন্ন জায়গা থেকে পানি প্লাবিত হচ্ছে এবং গাছপালা পড়ে রোডঘাট সব বন্ধ হয়ে গেছে। অনেক আতঙ্ক থাকে। এই যে নদীর স্রোতে তাদের ঘরবাড়ি ভেঙে একেবারে নদীর সাইডে মানে ভেসে যায়। পটুয়াখালী জেলার পানি উন্নয়ন বোর্ডের আওতায় 1818 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কিছু জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত। মঙ্গলবার থেকে এগুলো মেরামত শুরু হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ঘূর্ণিঝড় আইলার পরে এটাই সব থেকে বড় ঘূর্ণিঝড়। এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু এই জায়গা না, এই জেলায় অনেক জায়গাতে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা সবকিছুর তালিকা তৈরি করতেছি, খুব শীঘ্রই আমরা এগুলো রিপেয়ার করব। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভেঙে গেছে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলার বেড়িবাঁধ। এতে পানি ঢুকে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাপাড়া, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বনের হরিণ, বানর, বাঘসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে বন বিভাগ। এছাড়া বন্যপ্রাণীদের মিঠা পানির উৎস পুকুরে লোনা পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের করমজল, কটকা, কচিখালী, দুবলা, হিরন পয়েন্ট সহ বনের বিভিন্ন এলাকায় বন্যপ্রাণীর অবাধ বিচরণ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এতে পূর্ব ও পশ্চিম বনাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন তলিয়ে আছে। এতে নানা প্রজাতির প্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রচুর পানি হয়েছে। আমি এত বছর সুন্দরবনে রয়েছি, কিন্তু এত পানি কোনোদিনও দেখিনি। আমাদের এই করমজলে সাধারণত যে পর্যন্ত পানি ওঠে তার চেয়ে অনেক, অর্থাৎ সাধারণ জোয়ার থেকে বলা যায় যে 5-6 ফুট পানি বেশি হয়েছে। বনের মিঠা পানির উৎস শতাধিক পুকুরে ঢুকে পড়েছে সমুদ্রের নোনা পানি। এতে বনকর্মী ও প্রাণীদের বিশুদ্ধ পানির সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাঘ সংরক্ষণ প্রকল্প থেকে আমরা বেশ কয়েকটি আপনার কিল্লা তৈরি করেছি। এগুলা 8-10 ফিট উঁচু এবং বেশ বিস্তীর্ণ, বড়, অনেক বেশ বড়। সেগুলোতে আমরা আশা করছি যে সেই কিল্লাগুলোতে বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছে। সোমবার দুবলার চর এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসে মারা গেছে প্রাণীটি। দুর্যোগ কেটে গেলে ক্ষয়ক্ষতির বিষয় জানা যাবে বলছেন কর্মকর্তারা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় এখনও পূর্ব এবং পশ্চিম বনাঞ্চলের বেশিরভাগ এলাকায় তলিয়ে আছে। সেক্ষেত্রে বন্যপ্রাণীদের যে প্রাণহানি বা সংকটের কথা বলা হচ্ছে, এই বিষয়ে কি কাজ শুরু হয়েছে কিনা? আর লোনা পানির জায়গায় যে মিঠা পানির জায়গায় যে লোনা পানি ঢুকে গেছে, বিশুদ্ধ পানির খাবার সংকটও তৈরি হয়েছে। দেখুন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল কিন্তু উপকূলীয় জেলা বাগেরহাটের উপর দিয়েই প্রবাহিত হয়েছে, মানে অতিক্রম করেছে। এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাগেরহাট বিশেষ করে বাগেরহাটের অঞ্চলে মানুষ কিন্তু এই সুন্দরবন কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে। এই সুন্দরবন কিন্তু এই গত 2 দিন রবিবার রাত থেকে সোমবার সারাদিন পর্যন্ত কিন্তু সুন্দরবনের উপরে এক ধরনের তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সুন্দরবনে কিন্তু আমাদের রক্ষা করে থাকে। সুন্দরবনে আপনাকে একটু বলতে চাই যে এই যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে জলোচ্ছ্বাস হয়েছে, বিশেষ করে নদীগুলোতে জোয়ার ছিল, সেই জোয়ার কিন্তু 4 থেকে 5 বার কিন্তু জোয়ার হয়েছে এবং সেই জোয়ার কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে 4 থেকে 10 ফিট পর্যন্ত পানি কিন্তু আমাদের এই নদীগুলো দিয়ে প্রবাহিত হয়েছে, যার কারণে সুন্দরবন কিন্তু বারবার ডুবেছে। এই কারণে সুন্দরবনে যে বন্যপ্রাণী রয়েছে সেই বন্যপ্রাণী কিন্তু ঝুঁকিতে ছিল। তো সেক্ষেত্রে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সুন্দরবনে কিন্তু বাঘ সুরক্ষা নামে একটা প্রকল্প রয়েছে। সেই প্রকল্পে কিন্তু সুন্দরবনের বিভিন্ন উঁচু এলাকাতে, বিশেষ করে উঁচু এলাকাতে কিন্তু মাটির ডিবি তৈরি করা হয়েছিল। সেই ডিবিতে কিন্তু সুন্দরবনের বন্যপ্রাণী যাতে নিরাপদে আশ্রয় নিতে পারে সেই সমস্ত জায়গাতে কিন্তু সুন্দরবনে এই বাঘ বন্যপ্রাণী কিন্তু আশ্রয় নিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে জলোচ্ছ্বাস হয়েছে, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু বন্যপ্রাণী কিন্তু ভেসে গেছে। আপনাকে একটু বলে রাখতে চাই, সুন্দরবনে গতকালকে পর্যন্ত কিন্তু কটকা এবং দুবলাতে কিন্তু 2টা হরিণের মৃতদেহ পাওয়া গেছে এবং আরো 9টি হরিণ কিন্তু ওখানে আহত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ। তো সেক্ষেত্রে সুন্দরবনে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। মানে আপনার সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকাতে, কারণ হচ্ছে বন্যপ্রাণীর কিন্তু আবাসস্থল কিন্তু সুন্দরবনের পুরো এলাকাটা জুড়েই। তবে সব থেকে বেশি হচ্ছে সুন্দরবনের দুবলা, কটকা, কচিখালী, আলোরকোল, এই সমস্ত এলাকাতে কিন্তু বন্যপ্রাণীর অভয়ারণ্য। তো এই ক্ষেত্রে মানে এখন পর্যন্ত কিন্তু পানি কিন্তু এখনো পুরোপুরি নামে নাই, কিন্তু এখনো যে তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। ঘূর্ণিঝড় এলেই উপকূল অঞ্চলে থাকে না বিদ্যুৎ, পাওয়া যায় না মোবাইল নেটওয়ার্ক, ফলে আবহাওয়ার সংবাদ শোনার একমাত্র ভরসা রেডিও। সারা দেশে যেখানে রেডিও বিলুপ্তির পথে, সেখানে আবহাওয়া সতর্কতা শোনার জন্য রেডিওর উপর উপকূলবাসীর নির্ভরতা বাড়ছে। খুলনার কয়রার কাঠকাটা গ্রামের দোকানি আব্দুল্লাহ ঘূর্ণিঝড় রিমালের মধ্যেও পেটের দায়ে দোকান খুলে বসেছেন। সেই সাথে রিমালের সবশেষ তথ্য জানতে রেডিও চালিয়ে বসে আছেন। দোকানে বসে থাকা অন্যরাও মনোযোগ দিয়ে শুনছেন সেই খবর। ব্যবহার করছি বিশেষ কারণ হচ্ছে এখন তো কারেন্ট নাই, মোবাইলে নেট নাই, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই যে সিগন্যাল জানার জন্য রেডিওটা আমি ব্যবহার করছি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে নেই বিদ্যুৎ, মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না। তাই বেদকাশী গ্রামের বেসরকারি সংস্থার কর্মী পঙ্কজ কর্মকার সপরিবারে শুনছেন রেডিও, চেষ্টা করছেন রিমালের গতিবিধি বোঝার। দুর্যোগ আসে তখন আপনার বিদ্যুৎ কোনো মতেই থাকে না, সেক্ষেত্রে আপনার রেডিওটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা দেশে রেডিও সম্প্রচার যেখানে বিলুপ্তির পথে, সেখানে উপকূলীয় অঞ্চলের মানুষ দিন দিন আরো বেশি নির্ভরশীল হচ্ছেন রেডিওর উপর। ছোট বড় যে কোনো দুর্যোগের খবর জানতে তাদের একমাত্র ভরসা পুরনো এই মাধ্যমটি। দুর্যোগের সিগন্যাল দিলে আমরা নেটওয়ার্কের প্রবলেমের কারণে মোবাইলে আবহাওয়ার বার্তা শুনতে পাই না, তাছাড়া বিদ্যুৎ না থাকলে আমরা টেলিভিশনও দেখতে পাই না। সেজন্য আমাদের রেডিওটাই একমাত্র ভরসা। আমাদের রেডিও আছে, রেডিওর থেকে আমরা এই সংবাদগুলো আর কি শুনি, বিভিন্ন সিগন্যাল শুনে আমরা সাইক্লোন সেন্টারে আর কি যাওয়ার চেষ্টা করি। উপকূলে স্থানীয়ভাবে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে অথবা নিজ উদ্যোগে অনেকেই রেডিও কেনেন দুর্যোগ বিষয়ে সতর্ক থাকার জন্য।
মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কয়রা, খুলনা। ভারতে নতুন সরকার গঠন হতেই জুনে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জুলাইতে চীন ও ব্রাজিল যাবেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন এসব সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক বোঝাপড়া ও সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা। তবে কূটনৈতিক ভারসাম্য রাখার পরামর্শ দিয়েছেন তারা। জুন মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনা রয়েছে। দেশটির নতুন সরকারের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর জুলাইয়ের প্রথম দিকে প্রধানমন্ত্রী চীন সফর করবেন, আর শেষ সপ্তাহে যাবেন ব্রাজিল। সেটি হবে দেশটিতে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর। বিশ্লেষকেরা বলছেন এসব সফরে রাজনৈতিক বোঝাপড়াই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী তার আগে তো ভারত সফর করে আসবেন, তারপরে চীনে যখন উনি যাবেন, চীনা নেতৃত্বকে আমি মনে করি যেটা তার কনভিন্স করতে হবে যে দুটো দেশের সাথে যে আমাদের সম্পর্ক তার মাঝে কোনো সংঘাত নেই। কারণ দুটো দেশের মাঝে সংঘাত আছে, কিন্তু দুইটো দেশের সাথে যে আমাদের সম্পর্ক তার মধ্যে কোনো সংঘাত নেই, এই জিনিসটা সাবস্টেন্সিয়ালি প্রমাণ করতে হবে চীনের কাছে। দেশগুলো যেগুলো যে তিনটা দেশে তিনি যাচ্ছেন, তিনটা দেশই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য বটে, বিশ্বের জন্য আসলে তাই। ভারতের সঙ্গে বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে তিস্তার পানি বন্টন, গঙ্গা চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা আর সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে চীন সফরে। বিশেষজ্ঞরা মনে করেন প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর দক্ষিণ আমেরিকার দেশগুলোর উপর প্রভাব ফেলবে, কারণ ব্রাজিলের পাশাপাশি ওই অঞ্চলের অন্য দেশগুলো বাংলাদেশের প্রতি আকৃষ্ট হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে ম্যাক্সিমাইজ করার জন্য যতখানি এই জায়গাগুলোতে ইনভলভ হওয়া প্রয়োজন সেগুলো হওয়ার প্রচেষ্টা রয়েছে। সুতরাং এই কমিটমেন্টগুলো জোরদার করাই কিন্তু আমার ধারণা এই যে রাষ্ট্রীয় সফরগুলো সামনে আমাদের রয়েছে তার মূল লক্ষ্য। যত বেশি কনভারসেশন হয় তত আসলে ভুল বোঝাবুঝিগুলোও কিন্তু এখানে কিছুটা দূর হয় আর কি, তো সেটাও আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই 3 দেশের সফর ভূ রাজনীতিতে গুরুত্ব বাড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টির কারণে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন, তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার দাবি করে এখনও কেউই আশ্রয়কেন্দ্রে যায়নি। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে জোর করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। এমন ভারী বৃষ্টি অব্যাহত থাকলে চট্টগ্রামের লালখান বাজারে যে কোনো মুহূর্তে হতে পারে পাহাড় ধস, তাই স্থানীয়দের সরে যাওয়ার তাগাদা দেওয়া হচ্ছে। তবে প্রশাসনের নানা উদ্যোগের পরও ঝুঁকিপূর্ণ আবাস ছেড়ে যায়নি কেউ। তারা বলছেন আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। আমি স্কুলে যাইতে পারি না, আমার পোলা একটা লিয়ে যায় না, বাবা বলা লিয়ে যাইতে না কোনো কেন এই মেঘের বৃষ্টি ভিজে এনে তাই। স্থানীয়দের বারবার বুঝিয়েও আশ্রয় কেন্দ্রে যেতে রাজি করানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা। পাহাড়ের পাদদেশ থেকে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা যাতে সরে গিয়ে নিরাপদ আশ্রয় যায়। আমরা আশ্রয় কেন্দ্র খুলেছি, এখানে দুটি আশ্রয় কেন্দ্র আছে, লালখান বাজার শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে খাগড়াছড়ির সবুজবাগ, শালবাগান ও কলাবাগান সহ বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঝুঁকিতে প্রায় ৩,৫০০ পরিবার। হালকা একটু বেশি বৃষ্টি হইলে পাহাড় ধস এটা প্রায় সময় হয়ে থাকে। সরকারের কাছে অনুরোধ বা প্রশাসনের কাছে অনুরোধ, যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে আছে তাদেরকে একটা সেফ জায়গায় নেওয়ার জন্য। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া, ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ কবলিতদের সহায়তায় সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থানে নিয়ে যাওয়ার জন্য সতর্ক করছি এবং সচেতনতা সৃষ্টি করছি। আমাদের পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রাঙ্গামাটি ও বান্দরবানেও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে যেতে বলা হচ্ছে। এরই মধ্যে রাঙ্গামাটির 21টি সরকারি অফিস ও বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে পাহাড় ধসে প্রায় অতি বর্ষায় প্রাণহানি হলেও বাস্তব হয় না পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ। বর্ষায় অতি বৃষ্টিতে প্রশাসনের কয়েকদিনের তোড়জোড় দেখা যায়, তবে রোদ উঠলেই থেমে যায় তৎপরতা। পাহাড়ের পাদদেশের বাসিন্দাদের দাবি যাওয়ার জায়গা নেই, তাই মৃত্যু ঝুঁকি নিয়েই থাকছেন। 2000 সাল থেকে চট্টগ্রামে
প্রতি বর্ষায় পাহাড় ধস হচ্ছে। এর মধ্যে 2007 সালে চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসে সর্বোচ্চ 127 জনের মৃত্যু হয়েছিল। প্রশাসনের হিসেবে গত 17 বছরে জেলায় পাহাড় ধস ও মাটি চাপায় প্রাণ গেছে 250 জনের। পাহাড় ব্যবস্থাপনা কমিটি ধসের পেছনে 28টি কারণ চিহ্নিত করে বনায়ন, পাহাড়ের নির্দিষ্ট সীমানায় গৃহায়ন প্রকল্প না করা সহ 36টি সুপারিশ করলেও সেগুলির বাস্তবায়ন হয়নি বছরের পর বছর। পাহাড় রক্ষা কমিটি যেটি গঠন করা হয়েছে, আমি মনে করি তাদের কাজ শুধুমাত্র সভা বা মিটিং করা নয়, তাদের কাজ হওয়া উচিত যে বছরের প্রতিটি দিন এই পাহাড়গুলোর প্রতি নজরদারি বৃদ্ধি করা। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা বলছেন কোথাও যাওয়ার জায়গা নেই, তাই ঝুঁকি জেনেও থাকছেন সেখানে। আমরা যাবো কই? আমরা একজন চলে গেলে যে আমাদের ঘরে মাল সামান আছে, যাই জিনিস আছে, কই যাবো আমরা? বাধ্য করতে জ্বরে বিজি ম্যাগে শুকিয়ে আমরা এখানেই থাকি। আমি ঘরের মাল সামান বাঁধে চলে গেলাম, আমার ঘরটা যদি চুরি হয়ে যায় তো আমার ঘরটা নিবে কি? স্থানীয় কাউন্সিলরের দাবি, নানা চেষ্টা করেও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরাতে পারছেন না। মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে পাহাড়ের পাদদেশ থেকে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা যাতে সরে গিয়ে নিরাপদ আশ্রয় যায়। এদিকে জেলা প্রশাসন ঝড়ের সময় লোকজনকে সরে যেতে বারবার অনুরোধ করলেও পাহাড় ব্যবস্থাপনা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। পাহাড় থেকে যেন সকল বাসিন্দারা নেমে আসেন, নিরাপদ আশ্রয়ের জন্য অবস্থান করেছে, এই জন্য তাদেরকে আমরা নামিয়ে জন্য ইভ্যাকুয়েট করার জন্য গতকাল দুপুর থেকেই কাজ শুরু হয়েছে। পাহাড় কাটা নিয়ে প্রায় সময় প্রশাসন মামলাও করে, কিন্তু কোনোভাবেই ঠেকানো যায় না বিপর্যয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অতিবৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, অতিবৃষ্টিতে পাহাড় ধসে প্রায় ঘটছে মৃত্যু, তবুও কেন মানুষ ঘর ছাড়ছে না? আসলে এখানে অনেকগুলো বিষয় যুক্ত। কারণ হচ্ছে যে সমস্ত মানুষজন মূলত এই পাহাড়গুলোতে বসবাস করেন তারা অত্যন্ত অর্থাৎ প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা নিম্নবিত্ত মানুষ, তাদের আসলে ওই অর্থে যাওয়ার খুব একটা বেশি জায়গা নেই। আর প্রতি বছরই আমরা দেখি এই বৃষ্টির মৌসুম এলে বা বর্ষাকাল এলে প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ তোড়জোড় শুরু হয়, কিন্তু আসলে বৃষ্টি শেষে আবার রোদ উঠলেই সবাই যেমন বৃষ্টিকে ভুলে যায়, ঠিক একই রকমভাবে এই সমস্যাটি নিয়েও আর খুব একটা বেশি মাথা ব্যথা থাকে না। তো সেই প্রেক্ষাপটে আসলে যেহেতু বছরব্যাপী এই সমস্যাটির সমাধান নিয়ে খুব বেশি উদ্যোগ থাকে না, বা আসলে কোনো উদ্যোগই থাকে না, শুধুমাত্র বৃষ্টি এলে মাইকিং এবং যে এখানে যারা বসবাসকারী আছেন ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে নিকটবর্তী কিছু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা বা তোড়জোড় চলে। সে কারণে আসলে সাধারণ মানুষজন এই ব্যাপারগুলো নিয়ে, অর্থাৎ যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন তারা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি মাথা ঘামান না। আরেকটি বিষয় হচ্ছে, যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার কথা বলা হয়ে থাকে সেখানে পর্যাপ্ত পরিমাণে পয় নিষ্কাশন ব্যবস্থাপনা অথবা খাবার দাবারের ব্যবস্থাপনা কি হবে, কারা দিবে, এটি নিয়েও কিন্তু এক ধরনের ধোঁয়াশা আছে। অর্থাৎ এটি কি জেলা প্রশাসন দিবে নাকি এটি সিটি কর্পোরেশনের এই ব্যাপারটি অর্থাৎ ব্যবস্থাপনায় থাকবে, এই বিষয়গুলো নিয়ে নানা সময় নানা ধরনের আসলে ব্যবস্থাপনার ঘাটতি আমরা দেখেছি, যে কারণে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা আসলে এই সমস্ত জায়গায় যেতে রাজি হন না। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে, এখানে যেহেতু নিম্নবিত্ত মানুষরা বসবাস করেন তাদের ঘর, বা আসলে এখানে তো তারা ঘর ভাড়া দিয়েই বসবাস করেন, এই যে দখলদার যারা মূলত পাহাড় দখল করে ভাড়া দিয়ে এই সমস্ত মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন, তাদের ব্যাপারে খুব বেশি উদ্যোগ আমরা গত সময়ে লক্ষ্য করিনি। এখানে অনেকগুলো পাহাড় আছে, সরকারি পাহাড় যেগুলো দখল হয়ে আছে, আবার অনেক বেসরকারি বিভিন্ন সংস্থার পাহাড় আছে, কিন্তু পাহাড় মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাপনা নেওয়া হয় না। শুধুমাত্র কিছু লোক দেখানো উচ্ছেদ, লোক দেখানো কিছু এই যে সরিয়ে ফেলার যে উদ্যোগ, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ এই সমস্যাটির গভীরে যাওয়ার জন্য যে চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটি যে সুপারিশগুলো গত সময়ে দিয়েছিল সেগুলো বাস্তবায়নে খুব বেশি উদ্যোগ আমরা অন্তত দেখিনি গত সময়ে, যে কারণে আসলে সাধারণ মানুষ প্রশাসন এই বিষয়টিতে যাতে পুরোপুরি নজর দেয়, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।
ঘূর্ণিঝড় রিমাল থেকে বাঁচতে বাগেরহাটের আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়নি। স্বেচ্ছাসেবীদের দেয়া চিরা ও বিস্কুট খেয়ে কোনো রকমে দিন কাটাচ্ছে ঘরবাড়ি ছেড়ে যাওয়া অসহায় মানুষ। এমনকি নেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। ঘূর্ণিঝড়ের আগে কোনো ব্যবস্থা না নেয়ায় ভেঙেছে নরবরে বাঁধ, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। রামপাল সরকারি কলেজের আশ্রয়কেন্দ্রে 2 নাতি ও মেয়েকে নিয়ে রোববার আশ্রয় নেন তানজিলা বেগম। সোমবার পর্যন্ত সেখানে যায়নি কোনো খাবার। স্বেচ্ছাসেবীদের দেয়া শুকনো চিরা খেয়ে ক্ষুধা মেটান তারা। বাড়িঘর ভেঙে গেছে, অসুস্থ হয়ে পড়েছে বড় নাতি, তাই অসহায় অবস্থায় তানজিলা। আমাকে মাইকিং করে কেন আমাকে এনে আমরা বললে ডরের মধ্যে ভাবতাম কেন আনলে আমাকে এই চেয়ারম্যান মেম্বার আমরা ভোট দিনে চেয়ারম্যান মেম্বার আমরা কিছু করি নাই। একই অভিযোগ আশ্রয়কেন্দ্রে যাওয়া অন্যদেরও। প্রশাসনের দাবি বৈরী আবহাওয়ার কারণে ত্রাণ দেওয়া যাচ্ছে না। 5টার দিকে আসা হয়েছে এই জায়গা, এরপরে আমাকে কোনো খোঁজ খবর কেউ নেই পর্যন্ত। অধিকাংশ মানুষ তো এখানে গরিব, কৃষি কাজ করে, মাছের ঘেরও তলায় গেছে, মানুষজন আসলে খুবই খারাপ অবস্থা আছে এখানে। শুকনা খাবার দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে খিচুড়ি রান্না করে দিতে। এগুলো আমরা মূলত যে ইউনিয়ন চেয়ারম্যানরা আছেন তাদেরকে বলেছি, আর ডিসি স্যারের কাছ থেকে আমরা কিছু নগদ অর্থ এবং চাল বরাদ্দ পাবো। ঘষিয়াখালী চ্যানেলের দুর্বল বাঁধ উপচে পানি ঢুকে পড়ায় পানিবন্দী রামপালের 30,000 মানুষ। পাউবো বলছে রামপাল ও মোংলায় 98 কিলোমিটার বেড়িবাঁধ প্রয়োজন। পানি যখন যাচ্ছে জোয়ারে, ভাটার সময় তো আবার নামতে আবার জোয়ার চলে আসতেছে। আমি ওখানে যে মাটি দিয়ে একটু কাজ করব, অথবা এলাকায় তো কাজের পরিবেশই নাই, আমি কোনো লেবারও পাচ্ছি। ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও বৈরী আবহাওয়ার কারণে চালানো যাচ্ছে না ত্রাণ কার্যক্রম, পাশাপাশি সংস্কার করা যাচ্ছে না ক্ষতিগ্রস্ত বাঁধ, ফলে ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। ঘূর্ণিঝড়ে বাগেরহাটে ক্ষতির মুখে পড়েছে 5 লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 1480 কিলোমিটার বাঁধ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাগেরহাট। অতি প্রবল ঘূর্ণিঝড় রিমাল স্থলগভীর নিম্নচাপ আকারে দুর্বল হয়ে সোমবার বাংলাদেশ পার হলেও উপকূলে রেখে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। আর দুর্বল হওয়ার পরও বহু সময় ধরে চলে এর তাণ্ডব। গতিবেগের ওঠানামাও ছিল বড় ব্যবধানে। এতে বড় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির যে আশঙ্কা ছিল, আদতে সেটা না হওয়ায় স্বস্তি পেয়েছে উপকূলের মানুষ, বলছেন আবহাওয়া বিশ্লেষকরা। গত কয়েক দশকে বাংলাদেশে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম সিডর আয়লা। কিন্তু সেসব ঘূর্ণিঝড় যতটা সময় ধরে উপকূলে তাণ্ডব চালায়, তার চেয়ে বেশি সময় ধরে চলে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। রোববার সন্ধ্যায় উপকূলে আশ্রয় পড়ার পর 13 ঘন্টা ধরে ব্যাপক শক্তি নিয়ে চলে ধ্বংসযজ্ঞ। ফুঁসে ওঠা নদীর পানিতে প্লাবিত হয় জনপদ। সোমবার সকালে দুর্বল হওয়ার পরেও এর প্রভাব উপকূলীয় এলাকায়। বাঁধে ভাঙন, জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জেলায়। ঘূর্ণিঝড় রিমালের আচরণ ছিল অন্য ঝড়ের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এটি দুর্বল হয়ে সোমবার ভোর 6টায় প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে এবং পরে স্থলগভীর নিম্নচাপে রূপ নেয়। কিন্তু তারপরও দিনভর ঝোড়ো হাওয়া আর বৃষ্টি চলে দেশ জুড়েই। এই উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অ্যাডভান্স হওয়ার কারণে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই ঘূর্ণিঝড়কে উত্তর দিকে সে পুশ করতেছে। আর পাশাপাশি একই সাথে যে স্থলভাগের উপরে যে ওয়েস্টার্লি আছে, যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, সে কিন্তু তাকে দক্ষিণ দিকে পুশ করতেছে। ফলে বায়ু দুই দিকে পুশ করার কারণে এই ঘূর্ণিঝড়টি প্রায় একই জায়গায় অবস্থান করছে দীর্ঘ সময় পর্যন্ত। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় 111 কিলোমিটার। বিভিন্ন সময় ওঠানামা করে বাতাসের গতিবেগ। বিগত ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে এমনটি দেখা যায়নি। 11:30টায় রাতে 91 কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই, তারপরে রাত 8:30টায় 65 কিলোমিটার পার আওয়ার, রাত 7:30টায়, সন্ধ্যা 7:30টায় 61 কিলোমিটার পার আওয়ার, আর বিকাল 4টা 54 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড। ঘূর্ণিঝড় কেটে গেলেও এর প্রভাবে সারা দেশে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বাতাসের গতিবেগ কম হওয়ায় এটি উপকূল পার হতে সময় নেয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে তৃতীয় ধাপের নির্বাচনে 19 উপজেলায় ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান। তৃতীয় ধাপে 29 মে 109টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে 19টি স্থগিত হওয়ায় এখন ভোট হবে 90টি উপজেলায়। সচিব আরও বলেন, ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গায় পানিতে তলিয়ে গেছে
অনেক জায়গায় বিদ্যুৎ নেই এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। এ কারণেই ওসব জায়গায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। স্থগিত হওয়া 19টি উপজেলার নির্বাচনের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী, আগলঝরা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমউদ্দিন, লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাগাইছড়ি উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছে। গত 5 বছরে উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়ে প্রায় 4 গুণ হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে টিআইবি আরও জানায় 2019 সালের তুলনায় অন্তত 100 ভাগ বা তার বেশি আয় বেড়েছে এমন প্রার্থীর সংখ্যা 74 জন। তৃতীয় ধাপে প্রার্থীদের মধ্যে আয় বৃদ্ধির দিক থেকে সবার উপরে কক্সবাজারের টেকনাফের চেয়ারম্যান নুরুল আলম। তার সম্পদ বেড়েছে 142%। বিএনপি থেকে বহিষ্কৃত 51 জন নেতা তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 112টি উপজেলায় নির্বাচন হবে 29 মে। এক দলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে স্থানীয় পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে নির্বাচন কেন্দ্র করে যারা প্রার্থী তাদের ক্ষেত্রেও একই বিষয়টা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন যে যদিও বিএনপি নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করেছে, সেখানেও তারা তাদের 51 জন অর্থাৎ মোট প্রার্থী তাদের 3.5% মতো বিএনপি। পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা নিয়ে এখনও সচেতন নন দেশের 71% নারী। সচেতনতার অভাবে নানা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন তারা। এমন বাস্তবতায় সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক ট্যাবু ভেঙে নিরাপদ পিরিয়ড নিশ্চিত ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে পরিবারকে এগিয়ে আসতে হবে। মাসিক বা ঋতুস্রাব নারীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়। তবে এ নিয়ে সমাজে এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সে ধারণা ভাঙতেই 2014 সাল থেকে প্রতি বছর 28 মে পালিত হয় বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। প্রত্যেক মাসে পিরিয়ড হয় এবং এই সময়টা খুব অস্থিরতার মধ্যে দিয়ে কাটে। অনেক সময় আমরা এই ব্যথাটা সামলে উঠতে পারি না, খুব কঠিন হয়ে যায়। কিন্তু এই সময়টাতে যদি আমরা নিজের যত্ন নিই এবং ঠিকমতো খাওয়া দাওয়া করি তাহলে অনেকটা এর থেকে নিস্তার পাওয়া যায় বলা যায়। 2018 সালে পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজেন সার্ভের প্রতিবেদন বলছে 71% প্রাপ্তবয়স্ক নারী ও 50% কিশোরী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। 30% ছাত্রী মাসিক চলাকালে স্কুলে অনুপস্থিত থাকে। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন মাসিক নিয়ে সচেতন না হওয়ার কারণে নানা জটিলতায় পড়তে হয় নারীদের। বিভিন্ন রকমের ঝামেলা, তার একটা ক্রনিক একটা পেলভিক পেইন, সবসময় তলপেটে একটা ব্যথা, মাসিকের সময় ব্যথা, মাসিকের সময় ছাড়া ব্যথা, এই প্রজনতন্ত্রের প্রদাহের থেকে যদি আমার টিউবগুলো, ফেলোপিয়ান টিউবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা আমার এন্ডোমেট্রিয়ামটা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাও একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যে হচ্ছে যে তার স্বাভাবিকভাবে যে সন্তান ধারণ সেটাতেও কিন্তু একটা মারাত্মক ঝুঁকির মুখে সে বাচ্চাটা পড়ে যাচ্ছে। পিরিয়ডের সময় নারীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অবকাঠামো সহ নানা সংকটে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েরা। নিরাপদ স্বাস্থ্যসেবার জন্য গ্রামাঞ্চলের সকল মায়েদের যেতে হয় শহরে। এতে ঝুঁকির পাশাপাশি গুনতে হয় অতিরিক্ত অর্থ। নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে কার্যক্রম। এতে সেবা নিতে আসা মায়েদের দুর্ভোগ পোহাতে হয় প্রতিদিন। এখনকার অবস্থা যেরকম কোনো ডিসিপ্লিন তো নাই। এখানে আসে মনে হচ্ছে ভালো চিকিৎসা পাবো, কিন্তু আসলে দেখতেছি এখানে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা।
জনবল সংকটে যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কাঙ্ক্ষিত সেবা পান না প্রসূতি ও অন্তঃসত্ত্বা নারীরা। চিকিৎসক না থাকায় এখানে 2.5 বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন। একই অবস্থা পার্বত্য জেলা খাগড়াছড়িতে। ডেলিভারি হয় না, এটা আমাদের সেটআপে নাই। ডেলিভারি যদি প্রয়োজন হয়, ওরা যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের এই দীঘিনালা হসপিটালে পাঠিয়ে দেয়। আমাদের দীঘিনালা হসপিটালে পর্যাপ্ত ব্যবস্থা আছে, 24 ঘন্টা আমরা এখানে ডেলিভারির ব্যবস্থা করি। এখানে সিজার হয় না। নিরাপদ মাতৃসেবা দেওয়ার জন্য সরকারি উদ্যোগ থাকলেও দিনাজপুর, লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে নেই কোনো সুযোগ সুবিধা। এতে অনেক সময় জীবনের ঝুঁকিতে পড়তে হয় প্রসূতিদের। আয়রনটা তো দেয়, ওইটাও দিতে চাইতেছে না ইদারিং। আর পয়সা দিয়ে মারা জায়গায় আসলে যে একটা সেবা পাওয়ার ওনাদের অধিকার, ওই সেবাটা থেকে ওনারা বঞ্চিত আছে এখন। চিকিৎসকরা বলছেন প্রসূতিদের জরুরি অস্ত্রোপচার নির্ভর করে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের উপর, অথচ ইউনিয়ন দূরের কথা বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই নেই এই বিশেষজ্ঞ। সিজার বলতে এখানে আমাদের যে নর্মাল ডেলিভারির জন্য যে পেশেন্টগুলো আসে আমরা তাদের নর্মাল ডেলিভারি করানোর ব্যবস্থা করি এবং যদি কোনো প্রকার জটিলতা হয় তাহলে আমরা রেফার করে দেই। প্রত্যন্ত এলাকায় মাতৃসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বাড়ানোর পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। গাইনোকোলজিস্ট এবং অ্যানেস্থেসিওলজিস্ট এই দুইজনের পেয়ার হয়তো সকল হাসপাতালে এই মুহূর্তে নাই, প্রায় 50% পদ শূন্য আছে এবং আমরা চেষ্টা করছি যে এই পদগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পূরণ করার। আমরা আশা করি যে খুব অচিরেই পূরণ হবে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো সংস্কার, জনবল নিয়োগ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ হলে প্রত্যন্ত এলাকায় প্রসূতিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব হবে বলছেন বিশিষ্টজনরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।